তাকে বের করে দিয়েছিল, আজ আবার সেই সযত্নে তাকে রুমে রেখে গেল। সময় কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় কে জানে। কিছুক্ষণ আগের ঘটনা। সুজন আশাকে নিয়ে তাদের সদর দরজার সামনে এসে দাঁড়ালো। কয়েকবার কলিং বেল বাজতেই দরজা খুলে দিল। রাহিলা বেগম দরজা খুলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সুজন আর তার পাশে দাঁড়ানো বউ সাজে আশার দিকে। কি হলো মা, দরজা ধরে দাঁড়িয়ে থাকবে? তোমার জন্য বৌমা নিয়ে এসেছি। বউ চাই, বউ চাই বলে বলে তো পাগল করে দিচ্ছিলে। না, বউ এনে দিলাম, এবারে বরণ করে ঘরে তুলে নাও। রাহিলা বেগম অতি আনন্দে চিৎকার করে স্বামীকে ডাকলেন। ওগো শুনছো? দেখো, দেখে যাও তোমার ছেলের কাণ্ড। ছেলে আমার গেল বিয়ে খেতে, শেষে কিনা বিয়ে করে এলো, সাথে নাক মুখ ফাটিয়ে এসেছে। ওগো কে কোথায় আছিস? একটু ধান দুব্য নিয়ে আয়। রুমু কই রে? আশাকে যেতে নিয়ে আনন্দে কতবার চুমু খেলেন কপালে, চোখে মুখে তার হিসাব নেই। আশার চোখ ছলছল করে উঠল। বাবা মা মারা যাওয়ার পর কবে এতটা আদর পেয়েছে সে কারোর তার তা মনে নেই। আশা ফুপিয়ে কেঁদেই দিল। রাহিলা বেগম অস্থির হয়ে উঠল। ও মা, কি হলো? কাঁদছো কেন? কোথাও ব্যথা পেলে নাকি? এই আশা। আশা তাকে শক্ত করে জড়িয়ে ধরল। রাহিলা বেগম তার মাথায় হাত বুলালো। আশা ভেজা কণ্ঠে বলল, তোমাকে মা বলে ডাকি। ও মা, শোনো বোকা মেয়ের কথা। মাকে মা বলে ডাকবে না তো কি বলে ডাকবে? আশা আবেগে আপ্লুত হলো। মা। রাহেলা ঘন ঘন আশার মাথার হাত বুলাতে লাগলেন পরম যত্নে। সুজন বলে উঠল, তোমরা থাকো, আমি আসছি একটু। রাহেলা বেগম আশাকে বুকে রেখেই বলল, সে কি কথা? দেখছিস না মেয়েটা কাচ্ছে, একটু সান্ত্বনা দিবি তা না। যা, মেয়েটাকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হতে দে। সুজন গমগমে কণ্ঠে বলল, তুমি নিয়ে যাও। সে কি কথা? তোর বউকে তোর রুমে তুই নিয়ে যাবি? আমি কেন নিয়ে যাব? আশ্চর্য। সুজন দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, আসো। এভাবে বললে হয় নাকি? মেয়েটাকে অসুস্থ দেখাচ্ছে, দেখি সিঁড়ি বেয়ে উঠতে পারবে নাকি। কোলে করে নিয়ে যা। সুজন হতবাক হয়ে মায়ের দিকে চাইল। মা, তোমার মাথা ঠিক আছে তো? রায়লা বেগম ভাবলেশীন কণ্ঠে বলল, তোর না থাকার কি আছে? এই রুমু, চল চল, আমার ওই দিকটাই যাই, রান্না বাড়ার ঝামেলা আছে, আয় আয়। রায়লা বেগম যেতে যেতে পিছু ঘুরে বলল, কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যা। সুজন দীর্ঘশ্বাস ফেলে আশাকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। আশা পড়ে যাওয়ার ভয়ে সঙ্গে সঙ্গে সুজনের পাঞ্জাবি একটু কারো চেপে ধরল। পিছন থেকে রাহেলা বেগম হাসলেন। যা, ছেলে তার জব্দ হয়েছে বেশ। সুজন বিড়বিড় করে বলল, আমার কোলে ওঠা তোমার বাড়ির শখ, তাই না? আশা নাক টেনে বিরক্তির স্বরে বলল, আমি কি আপনাকে বলেছি নাকি কোলে তুলতে? এই একদম ভেঙে দিবে না, ঠোঁট ভেঙে দিব। নরম জিনিস ভাঙা যায় না, কাটতে হয়। হ্যাঁ, সে সময় হলে সেটাই করব। দেব না, পারবেন না। চ্যালেঞ্জ করছো তুমি এই সুদনকে? আশা জবাব দিল না। রুমে এসে সুজন তাকে নামিয়ে দিয়ে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, আসতে লেট হতে পারে। মা খাবার দিলে খেয়ে দিয়ে ঘুমিয়ে যেও। সুজন বেরিয়ে যেতেই আশার মনে হলো অজান্তেই সুজন তাকে কৈফিয়ত দিল। কেন জানি না আশার মনটা ভালো হয়ে গেল। অজান্তেই ঠোঁটের কোণে মুচকি হাসি ঝরল। নিস্তব্ধ দোকানে পৌঁছে দেখলো মাহিনার সৃজন দুইজন গালে হাত দিয়ে বসে আছে, আর সুজন সামনে পায়চারি করছে, গায়ে তার লাল টুকটুকে পাঞ্জাবি। নিস্তব্ধ অবাক কণ্ঠে বলল, আশ্চর্য, হয়েছেটা কি বলবি তো? এভাবে পাইচারি কেন করছিস? আর লাল পাঞ্জাবি কেন হঠাৎ? বিয়ে শাদী সেরে এলি নাকি? সুজন ওদের সামনে এসে বসে পড়ল। দোস্ত প্লিজ, তোরা রাগ করিস না, একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। তিনজন উৎসুক দৃষ্টিতে চাইল। সুজন মিনমিন করে চাইল, পকেটে ভাঁজ করে রাখা কাবিননামাটা ওদের সামনে মেলে ধরল। তিনজন বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো, একবার সুজনের দিকে তো একবার কাবিনের দিকে। নিস্তব্ধ হতভম্ব গলায় শুধালো, ভাই তুই ঠিক আছিস তো? মানে আমাদের না জানিয়ে সোজা বিয়ে? কনে? আশা? কোন আশা? তোর ভাবির ফ্রেন্ড নাকি?
সুজন মুখ কাচুমাচু করে মাথা নাড়ল। মাহিন বলল, বুঝলাম বিয়ে করেছিস, কিন্তু আমাদের একটাবার জানাতে পারতিস। শালা তোর সঙ্গে কথা নেই, এমন একটা কাজ করলি। সুজন দ্রুতার সহিত তখনকার পরিস্থিতি বুঝিয়ে বলল ওদের। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, মানলাম, কিন্তু তুই কি আশাকে পছন্দ করিস? দেখ, আমার মতো একই ভুল করিস না। মেয়েটা ভালো, কষ্ট পাবে। সুজন মিনমিন করলো। নিস্তব্ধ ধমক দিল, বিড়ালের মতো মিউ মিউ করবি না, স্পষ্ট করে বল। সুজন মাথা নাড়িয়ে বলল, কিছুটা। ওর সঙ্গে কথা বলতে ভালো লাগে। সুজন বলে উঠল, ও আচ্ছা আচ্ছা, কথা বলতে ভালো লাগে, চেহারা ভালো লাগে না তোমার? নিস্তব্ধ কৌতুক করে বলল, তলে তলে টেম্পু চালাচ্ছ অথচ আমাদের বলনি। বাহ, বেশ বেশ। দেখ ভাই, এমন কিছু নয়। মাহিন বলল। হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝে গিয়েছি। নিস্তব্ধ জিজ্ঞেস করলো, তো আশাকে কোথায় রেখেছিস? আঙ্কেল আন্টিকে জানিয়েছিস? কোনো ঝামেলা করেনি তো? হ্যাঁ, ওকে বাড়িতে রেখে এসেছি। বাবা মা ওকে চিনতো, কোনো ঝামেলা করেনি। সৃজন বলল, করবে কেমন করে? বিয়ের জন্য তারা তো তোমায় আজ থেকে বলছে না। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বলল, যাক, অবশেষে তুই বিয়েটা যে করেছিস এতেই আমরা খুশি। কাল আমরা সবাই যাব আমাদের নতুন বর কনেকে দেখতে। সবাই তাল মেলালো নিস্তব্ধর কথায়। সৃজন বলল, হ্যাঁ দাঁড়া, আমি আয়নার আরশিকে বলে দিচ্ছি। নিস্তব্ধ বন্ধুকে জড়িয়ে ধরে কংগ্রাচুলেশনস জানালো। ফিসফিস করে বলল, তা বাসরটা কি আজই সেরে ফেলার প্ল্যান করছো নাকি বন্ধু? সুজন বিস্মিত দৃষ্টিতে নিস্তব্ধর পানে চাইলেও তার বিশ্বাস হচ্ছে না নিস্তব্ধ এমন বেফাস কথা বলতে পারে। ভাই, তুই ঠিক আছিস তো? ভাবি আজ তো আস্ত আছো তো? নিস্তব্ধ অভিনয় করে বলল, ছি ছি, কি সব আস্তাক ফিরুল্লাহ মার্কার কথা বলছিস? সবাইকে নিজের মতো ভাবো নাকি? সুজন নিস্তব্ধর ঘাড় চেপে ধরে বলল, শালা, আমি আজই বিয়ে করেছি, এখন পর্যন্ত একটা চুম্বও খেতে পারলাম না। বউয়ের মুখে আর তুই আমাকে অপবাদ দিয়ে দিলি। নিস্তব্ধ হাসতে হাসতে বলল, ছাড়, আরে দম আটকে যাবে তো, কি করছিস? সৃজন আর মাহিন বলল, ভাই আর 2 দিন সবর কর, তোদের বাসর সাজিয়ে দিয়ে 2 দিন পর তো নিস্তব্ধ রিসেপশনে বেটার বাসরও তো আমাদের সাজাতে হবে। সুজন চিৎকারি করে বলল, তোদের কি মনে হয় বেটা এখনো বাসন না করে বসে আছে? সৃজন আর মাহিন নিস্তব্ধর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নিস্তব্ধ দাঁত কেলিয়ে হাসলো। দেখেছিস দোস্ত, আমাদের বন্ধু আর বিবাহিত সিঙ্গেল নেই। ওদের খুনসুটিতে দোকানদার চাচা মুচকি মুচকি হাসে। সুজন বলল, একটা হেল্প লাগবে ভাই। কি হেল্প বল? মানে এখন আমি কি করব বুঝতে পারছি না। হুট করে বিয়েটা করে ফেললাম, কিন্তু নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ সুজন, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। আমি যে ভুলটা করেছি সেটা কখনো করিস না, পরে পস্তাবি। যাই করিস মেয়েটাকে কোনোভাবে আর কষ্ট দিস না। যা শুনলাম মেয়েটা ছোট থেকে অভাগী, আর তুই নতুন করে তার হৃদয়ে দাগ কাটিস না। আর যাই করিস ভেবেচিন্তে কাজ করিস। সুজন মাথা নাড়ল। নিস্তব্ধ বাসায় গিয়ে তাসফিকে খবরটা দিল না। আশাকে নিয়ে মেয়েটাও ভারী চিন্তায় ছিল। সে ভাবলো কাল একেবারে সারপ্রাইজ দেওয়া যাবে। সুজন নিজ রুমে ঢুকে দেখলো তার নববিবাহিতা বউ শাড়ি না পাল্টে ওভাবেই শুয়ে পড়েছে। শাড়িটার খানিকটা এলোমেলো। সুজন গুটি গুটি পায়ে বিছানার দিকে এগিয়ে গেল। কাল রাতেও সুজন মেয়েটাকে নিয়ে চিন্তিত ছিল, অথচ দেখো একদিনের মাথায় মেয়েটা তার ঘরে এসে উপস্থিত। নিয়তি কখন কাকে কিভাবে সব মিলিয়ে দেবে তা তো একমাত্র উপরওয়ালাই জানে। সুজন কি কখনো ভেবেছিল আশাকে সে এই মুহূর্তে বিয়ে করবে? সে তো কল্পনাও করেনি। সুজন আশা নিষ্পাপ মুখাবয়বের দিকে তাকালো। হাত বাড়িয়ে সুজন লাইট অফ করে ড্রিম লাইট জ্বালালো। কমলা আলোয় নববধূর মুখটা বড্ড মায়াবী লাগছে। সুজন নিজের অজান্তেই এগিয়ে গেল ওই মুখশ্রীর পানে। প্রথম পবিত্র চুম্বন এঁকে দিল অর্ধাঙ্গিনীর ললাটে। কেমন ঘোর কাজ করছে তার। সুজন দ্রুত উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। সুজন ওয়াশরুমে ঢুকে যেতেই আশা চোখ মেলে তাকালো। সে ঘুমায়নি। সারাদিন এত ঝড়ঝাপটা যাওয়ার পর কারি বা ঘুম আসে। তখন দরজা খোলার শব্দ পেয়ে আশা ঘুমের ভান ধরেছিল। কাজটা সে খুব ভালোই করতে পারে, কিন্তু সুজন এমন একটা কাজ করে বসবে
তার কল্পনায়ও ছিল না। স্বামীর নিকট হতে প্রথম আদরটা সে এভাবে পাবে কোনোদিন ভাবেনি। ইস, যদি সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়তো, তবে তো এই ধারণা অনুভূতিটা সে মিস করত। আশা মনের মাঝে কেমন রঙিন প্রজাপতির দল পাখা মেলে উঠছে, তারা নতুন ভাবনার স্বপ্ন বুনছে। তবে কি সুজন স্যার বিয়েটা মন থেকে করেছে? নিস্তব্ধ ঘুম থেকে উঠে তাসফিকে দেখতে পেল না। আর মোড়া ভেঙে এসে উঠে বসলো। ওদম গায়ে পাশে রাখা টি শার্ট জড়ালো। ফ্রেশ হয়ে এসে হঠাৎ বালিশের পাশে চোখ দিতেই নিস্তব্ধর ভ্রু কুঁচকে উঠল। সে জিনিসটা হাতে নিল, হলুদ খামে নীল চিরকুট। কোথা থেকে আসলো এটা? তাসফি রেখেছে কি? অবাক চোখে চেয়ে নিস্তব্ধ ভাঁজ খুলে পড়তে শুরু করলো। প্রিয় ডাক্তার সাহেব, মনে আছে সেদিন ফার্ম হাউসে আমার প্রশ্ন করেছিলেন কেন এত জ্বালাতন করছি আপনাকে? নিশ্চয়ই মনে আছে। আজ তার উত্তর দিব। বিয়ের প্রথম থেকে মানি না করে আমার কানের পোকা নাড়িয়ে দিয়েছেন। সব সময় আমায় হেয় করে কথা বলেছেন, টিটকারি মেরেছেন। চাইতেও বাবার মৃত্যুর পরে আপনি আমার পাশে এসে বসেননি। কিসের এত জড়তা ছিল আপনার? আপনার এত কিছুর বদৌলতে একটু তো জ্বালাতন করাই যায়। তবে আপনি বেশ দায়িত্ববান। মুখে হেয় করলেও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করেছেন। আপনি হয়তো ভাবছেন আপনি আমায় নিজের জালে বন্দিনী করে ফেলেছেন, হাতের মুঠোয় কবজা করে ফেলেছেন। আসলে ব্যাপারটা এখানে পুরোটাই উল্টো ঘটেছে। তবে আপনি ভীষণ বুদ্ধিমান। ব্যাপারটা উল্টো করলে কি হয় আপনি নিশ্চয়ই বুঝে গিয়েছেন। বুঝে থাকলে বলুন ঠিক কিনা। আপনি আমার কবজায় আসেননি। আমি আপনাকে এই মুহূর্তে যা করতে বলবো আপনি কি তা করবেন না? আমি যা বলবো তা কি শুনবেন না? বিয়ের পরদিন সকালে যখন আমায় অর্ধনগ্ন দেখেছিলেন, আপনি তো সেদিনই এই তাসফির মায়ায় পড়ে গেছিলেন। সেটা তো আপনার চাউনি বলে দিচ্ছিল, কিন্তু আপনি তো তা স্বীকার করবেন না। মুখ ফাটবে তবু মুখ ফাটবে না। আপার কাছে গিয়ে শুধু শুধু কতগুলো ঢপ মারলেন। আপনার কথা শুনে আমি সত্যি আশ্চর্য হয়ে গিয়েছিলাম। ইচ্ছে হচ্ছিল আপনার মুখে সুপার গ্লু মেরে বন্ধ করে দিই, অসহ্য। এরপর আমায় ঘর থেকে বের করে দিলেন। কেন দিয়েছিলেন সেটাও আমি বুঝেছিলাম না। পরে আপনি আমায় দেখে বারবার সিডিউস হচ্ছিলেন, কিন্তু আপনি মানতে চাইছিলেন না যে একটা অষ্টাদশী পিচ্ছি মেয়ের প্রতি আপনার কোনো অযাচিত মনোবাসনা সৃষ্টি হোক। আর আপনি কোনো ভুল করে ফেলেন। আপনি বারবার মুখে বলেন মানি না, কিন্তু মনে মনে ঠিকই মানতেন। কি সুন্দর করে সেদিন তৃপ্তির সাথে প্রতিবাদ করলেন, আমায় নিজের স্ত্রী বলে স্বীকার দিলেন। আমি সেদিন বুঝেছিলাম আপনি আমার অসম্মান হোক তা কোনোভাবেই চাইবেন না। প্রতিনিয়ত বলতে থাকেন আমায় ভালোবাসেন না, ভালোবাসেন না, অথচ সেদিন আমায়ও বাড়িতে চুম পর্যন্ত খেয়ে ফেললেন। কথায় কথায় আমার কোমর ধরা আপনার যেন স্বভাবে পরিণত হলো, অথচ মুখে বলছেন ভালোবাসি না। এক নম্বরের অসহ্য লোক আপনি। আমার ইচ্ছে হতো কি মাঝে মাঝে জানেন, আপনার চুলগুলো টেনে ছিঁড়ে দিই। আপনার ওই মুখ আমি চিরজীবনের জন্য আঠা দিয়ে বন্ধ করে দিই, যেন পরবর্তী কোনো দিনও কথা বলতে না পারেন। পরে ভাবলাম না থাক, তাতে তো আমারই লস। পর মুহূর্তে আপনি আমায় ভালোবাসার কথা বলবেন কেমন করে? সব সময় মাথা উঁচু করে থাকেন, মনে হয় আমার সামনে মাথা নিচু করলে আপনার জাত চলে যাবে। বাবার মৃত্যুর পরে ভাবলাম না, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে আপনি আপনার মনের কথা কোনো দিন স্বীকার করবেন তো নাই, শুধু শুধু আমায় অস্থিরতা নিয়ে থাকতে হবে। কি মুশকিল বলুন তো। এই আপনার জন্য আজ আমার এত এত দুশ্চিন্তা। সারা জীবন মুখে ওই একই বুলি আওড়াবেন। ভাবলাম যাক, কাটা দিয়েই কাটা তোলা যাক। তবে এবারে আপনাকে আপনার মাধ্যমে হিসাব কাজে লাগাতে হবে। ব্যাস, আপনাকে বলে দিলাম ডিভোর্সের কথা। আমি শিওর ছিলাম আপনি আমায় কখনোই ডিভোর্স দেবেন না। কি করে দেবে? যে লোক প্রতি রাতে আমার ঘ্রাণ ব্যতীত ঘুমোতে পারে না, আমার ওড়নাখানা আঁকড়ে ধরে রাখে, সে কি করে আমায় ডিভোর্স দেবে? আপনি যখন আমার ডিভোর্স দেওয়া নিয়ে চোটপাট শুরু করলেন, আমি তখন মুচকি হাসি। কি যে মজা লাগছিল, কি করে বোঝাই আপনাকে। গেমটা খুবই সুন্দর ছিল। আপনাকে অতিষ্ঠ করতে ভালোই লাগছিল। এতদিন আমায় জ্বালাতন করেছেন, এবার দেখুন কেমন লাগে।
আপনাকে ডিভোর্স দেয়া আমার কোনো ইচ্ছে ছিল না। তাছাড়া আমি তো জানতাম আপনি ডিভোর্স না দিলেই আমার পক্ষে তো কখনো সম্ভবই নয় ডিভোর্স দেয়া। আপনাকে আমি কেন ডিভোর্স দেব? যাকে ভালোবাসি তাকে কেন ছেড়ে দিব? আমি শুধু চেয়েছিলাম আপনি আমায় অনুভব করুন, আমার শূন্যতাকে অনুভব করুন, আমায় আঁকড়ে ধরে রাখুন জোর করে। মাঝে মাঝে আপনার উপর ভীষণ রাগ হতো এরকম। এরপর আপনাকে ইগনোর করতে শুরু করলাম। আমি চাইছিলাম আপনি নিজে থেকে কোনো অ্যাকশন নিন, নিজের হক নিজে বুঝে নিন, নিজে আমানতকে নিজে সংরক্ষণ করে নিন। আমি কেন এত দিক সামলাতে যাব বলুন? ব্যাস, নিশানা কাজে লেগে গেল। নিস্তব্ধ তার নিস্তব্ধতা পেরিয়ে আমার কাছে এলো, আমার হৃদয় উজাড় করে ভালোবাসা দিল। কিন্তু তখনও আপনি আমার ভালোবাসার কথা বলেননি। আপনার নত স্বীকার আমার ভালো লাগলেও আমি যে ভালোবাসি কথাটা আপনার মুখ থেকে শোনার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলাম। কিন্তু ভালোবাসি বলেই যে শুধু ভালোবাসা বোঝাতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু আমি যখন আপনার চিরকুটখানা পেলাম, বিশ্বাস করুন জীবনের প্রথম আমার এতটা আনন্দ হয়েছিল, ইচ্ছে হচ্ছিল আপনাকে গিয়ে জাপটে জড়িয়ে ধরি। কিন্তু আপনি তো বহুত শেয়ানা, ইচ্ছে করে আমায় জ্বালাতন করছিলেন লুকোচুরি খেলে, সঙ্গে আনন্দ নিচ্ছিলেন। বাই দ্য ওয়ে, আপনার বন্ধুরা ভীষণ ভালো মানুষ, আপনাকে নিয়ে তারা অনেক চিন্তা করে। আপনার মনের কথা বুঝতে পেরেই বোধহয় তারা আমার কাছে এসেছিল আপনাকে ডিভোর্স না দেওয়ার আর্জি নিয়ে। আমিও সেদিন ওনাদের আমার প্ল্যান বলেছিলাম। আমি কিন্তু ওনাদের বলিনি কথাগুলো আপনাকে বলতে নিষেধ করতে, কিন্তু আফসোস ওরা আপনাকে বলেনি। বিয়ের দিন যখন আমাকে মানি না বলেছিলেন, তখনই প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আমার নাম ছাড়া অন্য মেয়ের নাম মুখে নিতেও আপনার দ্বিধা হবে। আমি কি তা পেয়েছি ডক্টর সাহেব? আপনাকে কি নিজের কবজায় করতে ব্যর্থ হয়েছি? ইতি আপনার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। নিস্তব্ধ চিঠি উল্টোলো। অপর পাশে লেখা, আপার রুমে আছি, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। নিস্তব্ধ চিঠি হাতে এক দৌড়ে বাসন্তী রুমে এসে পৌঁছালো। তাসফিকে রুমের মাঝে দেখে এক দৌড়ে গিয়ে তার কোমর চাপটে ধরে গোল গোল ঘোরাতে লাগলো। কি করছেন? পড়ে যাব তো। নিস্তব্ধ তাকে নামিয়ে বিছানার সঙ্গে চেপে ধরল। অজস্র চুমুতে একাকার করে দিল তাসফির গাল, মুখ, ঠোঁট। তাসফির বাকরুদ্ধ। এই করতে সে ডেকেছিল লোকটাকে? হায় কপাল, কোনোদিন লোকটা শুধরাবে না। নিস্তব্ধ তাকে ছাড়তেই তাসফি হাঁপাতে হাঁপাতে নিস্তব্ধর পানে রাগে চোখে তাকিয়ে বলল, কি করছেন? পড়ে যাব তো। এটা আপনার উত্তর? এই জন্য ডেকেছি আমি আপনাকে? অসভ্য মানব, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ তাসফিকে পেছন থেকে জড়িয়ে রেখে ফিসফিস করে বলল, আমার উত্তরের অপেক্ষা রাখে না বউ। তুমি ঠিক। এই নিস্তব্ধ ইয়াসার আজন্মকালের জন্য তারা অর্ধাঙ্গিনীর নিকট বন্দিনী। যা বলেছো সবই ঠিক আছে বউ, কিন্তু একটা বিষয় তুমি জানো না। তাসফি ভ্রু কুচকে চাইল। নিস্তব্ধ বলল, তা না হয় অজানাই থেকে যাক। এই মানব জীবনে সব যে জানতে নেই, যা জানছো তা নিয়েই সন্তুষ্ট থাকো। এই পৃথিবীর সব রহস্যকেই বা সম্পূর্ণ জানে। তাসফি ভেঙচি কাটলো। নিস্তব্ধ সঙ্গে সঙ্গেই তার ঠোঁটে কামড় বসালো। তাসফি মৃদু আর্তনাদ করে উঠল। তোমায় বলেছিলাম আমার সামনে মুখ ভাঙাবে না, পরে অঘটন ঘটলে আমার দোষ নেই। আচ্ছা, কথাগুলো চিঠিতে না বলে সামনাসামনি মুখে বললে তো আমার সুবিধা হতো। হ্যাঁ, সেটা তো আমি জানি আপনার সুবিধা হতো। সামনাসামনি বলতে গেলেই কথা আর শেষ করা হয়ে উঠতো না। আপনি কথার মাঝে 100 বার বা হাত ঢোকাতেন, সেটা আমি খুব ভালো করেই জানতাম। নিস্তব্ধ মাথা চুলকে মেকি হাসলো। উফ, অসহ্য, ছাড়ুন। নিস্তব্ধ চুমু খেতে নিতেই হঠাৎ রুমে ফুপুর আগমন ঘটল। ফুপু এদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তাসফি লাফ দিয়ে সরে গেল তৎক্ষণাৎ। ফুপু চোখ মুখ কুচকে বলল, তোদের বুদ্ধিশুদ্ধি কি লোপ পেয়েছে নাকি? দিন দিন বাপের মতো নির্লজ্জ হচ্ছিস। নিজেদের রুম ছেড়ে অন্য রুমে কি করছিস? আশ্চর্য। নিস্তব্ধ মাথা চুলকে বোকা হাসলো। ফুপু যেতেই নিস্তব্ধ তাসফিকে ফিসফিস করে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বউ। রেডি হও, আমরা বের হব। তাসফি শুধু চোখ পিটপিট করে চাইল। সুজনদের বাড়িতে এই মুহূর্তে তাসফি সহ নিস্তব্ধ, সৃজন, মাহিন, আরশি, আয়ানা সবাই উপস্থিত। তাসফি আর নিস্তব্ধকে চিনলেও বাকি সবাই আশার নিকটে অপরিচিত। সকলের চাউনি দেখে আশা লজ্জায় মিয়ে যাচ্ছে। তাসফি এসেই দৌড়ে গিয়ে আশাকে জড়িয়ে ধরল। কানে কানে ফিসফিস করে বলল, তুই কি কাণ্ড ঘটিয়েছিস রে আমার পাখির বাসা? তলে তলে টেম্পু চালিয়ে আমার দেওরকে বিয়ে পর্যন্ত করে নিলে।
আর আমরা টু শব্দটিও পেলাম না।